ওয়েলকাম টু সিগময়েড স্কুল। তো এ পর্যায়ে আমরা ফিজিক্সের ফার্স্ট পেপারের সপ্তম অধ্যায় স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার এই অধ্যায়টার ভার্সিটি রিলেটেড কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। এবং আমি একটু বলে রাখতে চাই, এই স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার এই অধ্যায় থেকে সববারই কোনো না কোনো প্রশ্ন আসছে। ঢাকা ভার্সিটি বলো, বুয়েট বলো, লাইক বুয়েটে তো কোনোবারই মিস যাবে না, কারণ কি বুয়েটের যে সিভিল ডিপার্টমেন্টটা, ওই ডিপার্টমেন্টটা এই স্ট্রাকচারাল প্রপার্টিস, তারপর এমএমই ডিপার্টমেন্টটা স্ট্রাকচারাল প্রপার্টিস, এই জিনিসগুলো খুবই ইম্প্যাক্টফুল। তো বেশি কথা না বলে আমরা একটু ভিতরে চলে যাই। তো স্ট্রাকচারাল প্রপার্টিসের এখন আমাদের টপিকটা মেইনলি যাচ্ছে ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড। ইয়ং এর গুণাঙ্কের প্রবলেমগুলো আমরা সলভ করব। এক নম্বর কোশ্চেনটা হলো, একটি ইস্পাতের তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক ওয়াই যদি তারের ব্যাস দ্বিগুণ যদি তারের ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত ইয়ং এর গুণাঙ্ক কত হবে? তাহলে তোমরা একটু শোনো যে ভাইয়া, একটা ইয়ং এর গুণাঙ্ক একটা পদার্থের জন্য নির্দিষ্ট থাকে। এইটা তারের ব্যাস পরিবর্তন করার সাথে সাথে ইয়ং এর গুণাঙ্কের কিন্তু কোনো চেঞ্জ হবে না। এটা একদম মাথায় ফিক্স করে নাও, একটা নির্দিষ্ট তারের জন্য বা নির্দিষ্ট উপাদানের জন্য ইয়ং এর গুণাঙ্কটা অলওয়েজ ফিক্সড, যেটা আমাদের কোনো ব্যাস ব্যাসার্ধ পরিবর্তন করার ফলে চেঞ্জ হবে না, বরং ব্যাস ব্যাসার্ধগুলো এমনভাবে চেঞ্জ হবে যার ফলে ইয়ং এর গুণাঙ্কটা কনস্ট্যান্ট থাকে। লাইক আমরা ইয়ং এর গুণাঙ্ক থেকে কি সূত্র জানি? y = fl ডিভাইডেড বাই a ইন্টু ছোট হাতের l। তাহলে এই সূত্রতে আমাদের এই এ এল মানে কথার কথা, যদি বড় হাতের এল চেঞ্জ করো বা ছোট হাতের এল চেঞ্জ করো, এগুলো এমনভাবে চেঞ্জ হবে যাতে এই ওয়াইটা কনস্ট্যান্ট থাকে। তার ফলে আমাদের অ্যান্সারটা হবে পূর্বের সমান, ফাস্ট ফরওয়ার্ড অ্যান্সার পূর্বের সমান। বাট অনেক স্টুডেন্টই এইসব অঙ্ক দেখলে তারা অঙ্ক করার চেষ্টা করে, ব্যাস দ্বিগুণ হয়েছে তাহলে ইয়ং এর গুণাঙ্ক এত গুণ হবে সেটা বোঝার চেষ্টা করে। বাট এইটা কিন্তু ওই রকম টাইপের কোনো অবজেক্টিভ না। এটা আমাদের মাথায় ফিক্স রাখা লাগবে যে ইয়ং এর গুণাঙ্ক, বাল্ক মডুলাস, কীর্তন গুণাঙ্ক সব জিনিসগুলো আমাদের ফিক্সড মান। পরের কোশ্চেনটাতে চলে যাই। পরের কোশ্চেনটাতে আমাদের বলছে 10 সেন্টিমিটার লম্বা এবং 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামা একটি লোহার তারকে জোড়া লাগিয়ে দৈর্ঘ্য 20 সেন্টিমিটার করা হলো। জোড়া লাগানো তারটিতে বল প্রয়োগ করে লম্বা করা হলো। লোহার ইয়ং এর গুণাঙ্কের মান তামার ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ হলে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি তামার দৈর্ঘ্য বৃদ্ধি অনুপাত কত? তো এইখানে আমাদের বেসিক্যালি দুইটা জিনিসকে, দুইটা আলাদা আলাদা উপাদানকে জোড়া লাগাইছে, দেন বল প্রয়োগ করছে দুইটার মধ্যে, দেন দুইটার দৈর্ঘ্যের অনুপাতটা বের করতে বলছে। তো এই ম্যাথটা কিভাবে করা যায় আমরা একটু দেখি। আমাদের ইয়ং এর গুণাঙ্কের মেইন ফর্মুলাটা এরকম ছিল, y = fl ডিভাইডেড বাই a ইন্টু ছোট হাতের l। y = fl ডিভাইডেড বাই a ইন্টু ছোট হাতের l। তো এইখান থেকে তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, ছোট হাতের l = কি লেখা যায়? ছোট হাতের l = লেখা যায় না fl ডিভাইডেড বাই a ইন্টু ইয়ং এর গুণাঙ্ক y, অবভিয়াসলি লেখা যায়। তাহলে এখন আমরা আমাদের অনুপাতটা কিসের চাইছে একটু দেখো, লোহার দৈর্ঘ্য বৃদ্ধি তামার দৈর্ঘ্য বৃদ্ধি। আমরা ওই আকারে সাজানোর চেষ্টা করব। ছোট হাতের l এফি লিখলাম, যেটা কি লোহার দৈর্ঘ্য বৃদ্ধি, আর নিচে ছোট হাতের এল তামা কপার লিখলাম। ওকে, দুইটার আমাদের অনুপাত বের করতে বলছে, তো দুইটার দৈর্ঘ্য বৃদ্ধির আমরা অনুপাত আকারে লিখলাম। তো এইটা তোমরা একটু এই ফর্মুলাটার দিকে তাকাও, ওই ফর্মুলা থেকে কি লেখা যায়? এই ফর্মুলা থেকে এইটা লেখা যায় না যে এফ এফি মানে ফেরামের উপরে বল ইন্টু এল এফি মানে ফেরামের আদি দৈর্ঘ্য ডিভাইডেড বাই এখানে আমি লিখি এ এফি ওয়াই এফি। জাস্ট কি করছি ভাইয়া, ফেরামের জন্য এল এর ফর্মুলাটা আমি এখানে লিখছি। একই পদ্ধতিতে কপারের জন্য আমরা লিখে ফেলি এফ সিইউ ইন্টু এল সিইউ ডিভাইডেড বাই এ সিইউ ইন্টু ওয়াই সিইউ। ওকে, তো এখন আমাদের একটু এই অনুপাতগুলো আমরা বসাবো। যে আমাদের বলছে কি 10 সেন্টিমিটার লম্বা 0.5 ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামা এবং একটি লোহার তারকে জোড়া লাগিয়ে দৈর্ঘ্য 20 সেন্টিমিটার করা হলো। তাহলে তামার যে আমাদের তারটা আছে, এই তামার তারের লম্বাটা কত? 10 সেন্টিমিটার। তার সাথে আমাদের কি করছে, 10 সেন্টিমিটারের একটা লোহার তার লাগাইছে। যেহেতু টোটাল দৈর্ঘ্যটা 20 সেন্টিমিটার করা হয়েছে না, তার মানে তামারটা যদি 10 থাকে, লোহারটা কি 10 সেন্টিমিটার।
তাহলে এইখান থেকে আমাদের বড় হাতের এল এফ ই ডিভাইডেড বাই বড় হাতের এল সি ইউ, এই দুইটার অনুপাত আমরা কি লিখতে পারি 10/10, তার মানে কি 1। তাহলে এইটা আমাদের কাটাকাটি চলে যায়। এরপর বলছে তারটিতে বল প্রয়োগ করে, তাহলে আমরা দুইটা তার যখন জোড়া লাগাই নিচ থেকে বল প্রয়োগ করি, সেম বল কি লোহার তারের উপরেও অ্যাপ্লাই হবে, সেম পরিমাণ বল কি তামার তারের উপরেও অ্যাপ্লাই হবে। তাহলে আমাদের এই যে এফ এফ ই আর এফ সিউ এই দুটোটাই কাটাকাটি যায়। ওকে ভাইয়া। তারপর বলছে লোহার ইয়ং এর গুণাঙ্ক তামার ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ, তার মানে তোমার যেটা বলছে ওয়াই এফ ই লোহার ইয়ং এর গুণাঙ্কটা আমাদের কি তামার ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ। ওয়াই সি ইউ লোহার ইয়ং এর গুণাঙ্কটা আমাদের তামার ইয়ং এর গুণাঙ্কটার দ্বিগুণ। তাহলে আমরা কি বলতে পারি, দেখো এখান থেকে একটু ভালো মতো দেখো, এইটার নিচে কি ভাগ আকার আছে না, ভাগটা কি উপরে চলে যাবে। তাহলে এখানে আমাদের যে জিনিসটা থাকবে এ সি ইউ ডিভাইডেড বাই এ এফ ই ইন্টু ওয়াই সি ইউ ডিভাইডেড বাই ওয়াই এফ ই। ওকে, তাহলে আমাদের এখানে কি বসাইতে হবে ভাইয়া, ওয়াই কপার ডিভাইডেড বাই ওয়াই ফেরাম। তাহলে কপার বাই ফেরাম বসাইতে হবে, যার মানটা হলো আমাদের হাফ। আমরা এই অনুপাতটা থেকে বলতে পারি না কপার ডিভাইডেড বাই ফেরামের মানটা হাফ, কপার ডিভাইডেড বাই ফেরামের মানটা হাফ। তাহলে এই জিনিসটাকে আমি কি বলতে পারি হাফ। ওকে, আর আমাদের দেখো দুইটা তার যখন জোড়া লাগাইছে দুইটা তারেরই কি ব্যাসার্ধ 0.5 ছিল, তার মানে তাদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার যেটা সমানই আসবে, তার ফলে এইটা আমাদের কাটাকাটি যায়, তার ফলে ফাইনাল এইরকম ভাগটা করে রেজাল্ট আসছে কি হাফ। তাহলে আমাদের অ্যান্সারটা কি হাফ। এখন আমি অনেকক্ষণ বসে তোমাকে এত ছোট ছোট কাটাকাটি করে দেখাইছি, বাট তোমার তো চট করে এগুলো করা লাগবে। তো চট করে করা আমাদের মানে কিভাবে করব, জাস্ট এইরকম টাইপের অঙ্কগুলো অনেকবার ভার্সিটি অ্যাডমিশন টেডমিশনে আসছে, এই অঙ্কগুলো জাস্ট প্র্যাকটিস করা আমাদের দরকার। প্র্যাকটিস করলে তুমি দেখবা কি তোমার হাত সচল হয়ে যাবে, তুমি ঠাস ঠাস কাটাকাটি করে অনুপাতটা বের করে ফেলতে পারবা। বাট একটু একটা জিনিস খেয়াল রাখবা, কার অনুপাত চাইছে, কপারের তার ডিভাইডেড ফেরামের তারের দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই কপারের তারের দৈর্ঘ্য বৃদ্ধি, আমরা যেন এর উল্টাটা না করে ফেলি। অনেকে আবার 2:1 করে ফেলতে পারে। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, একটু সচেতনতার সাথে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যেটা ভুল কথা, আসল কথা হলো পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো 3 নম্বর কোশ্চেনটাতে আসি। এখানে বলছে একটি তারের ব্যাসার্ধ বৃদ্ধি করা হলে তারটির উপাদানের ইয়ং এর গুণাঙ্ক ড্যাশ। তাহলে আমরা প্রথম যে অবজেক্টিভটার জন্য যে কথাটা বলছি যে কোন তারের ইয়ং এর গুণাঙ্ক সেটা উপাদানের ক্যারেক্টারিস্টিক্স, এইটা এই দৈর্ঘ্য বৃদ্ধি ব্যাসার্ধ বৃদ্ধির উপরে নির্ভর করে না, বরং দৈর্ঘ্য বৃদ্ধি ব্যাসার্ধ বৃদ্ধি এগুলোর অনুপাতটা এমন ভাবে চেঞ্জ হবে যাতে ইয়ং এর গুণাঙ্কটা কনস্ট্যান্ট রাখে, যেটা একটা ম্যাটেরিয়াল প্রপার্টি, যেটা তোমরা আমাদের বইতে যারা এমএমই সাবজেক্টটাতে পড়ে না ওদের জন্য এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন একটা ব্রিজ বানাইতে তোমার কোন উপাদান ব্যবহার করবে, কোন উপাদানের ইয়ং এর গুণাঙ্ক ওইগুলো ভালো হবে, ওইগুলো কিন্তু একটা ম্যাটারের বৈশিষ্ট্য, ওটা কিন্তু কোনো এই দৈর্ঘ্য বৃদ্ধি টৈর্ঘ্য বৃদ্ধি করার সাথে নির্ভর করে না। তো এইটা অ্যান্সারটা কি হবে, অপরিবর্তিত থাকবে। 6 নম্বর কোশ্চেন, একটি বস্তুর দৈর্ঘ্য বিকৃতি 15 × 10⁻⁵ হলে দৈর্ঘ্য পীড়ন 30 × 10⁻⁶ নিউটন পার মিটার স্কোয়ার, বস্তুটির ইয়ং এর গুণাঙ্ক কত? তাহলে এইখানে একটু দেখো, আমরা জানি কি পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন বিকৃতির সমানুপাতিক, এইখান থেকে আমরা এইটা সমানুপাতিক চিহ্নটা উঠাই তো কনস্ট্যান্ট আকারে ইয়ং এর গুণাঙ্ক পাইছি। তাহলে পীড়ন ইজ ইকুয়ালস টু ইয়ং এর গুণাঙ্ক ইন্টু বিকৃতি, ইয়ং এর গুণাঙ্ক ইন্টু বিকৃতি। তাহলে ভাইয়া দেখো এইখানে আমাদের সুন্দর মতো বিকৃতির মানটা বলা আছে 15 × 10⁻⁵, পীড়নের মানটা বলা আছে 30 × 10⁻⁶। তাহলে কি এইটা ডিভাইডেড বাই এইটা করলে কি তুমি ইয়ং এর গুণাঙ্কটা পেয়ে যাবা। তাহলে পীড়নের মানটা আমরা বসাই 30 × 10⁻⁶, আর বিকৃতির মানটা আমরা একটু বসাই 15 × 10⁻⁵, 15 × 10⁻⁵। তাহলে দেখো 15 আর 30 কাটাকাটি করলে 2 হয়ে যায়, আর 10 এর পাওয়ার কত হবে দেখো, এইটা 1 ডিভাইডেড বাই -5, তাহলে এই 5টা কি উপরের সাথে যোগ হয়ে যাবে, তাহলে 6 আর 5 11, তাহলে 2 × 10⁻11, যেটা অ্যান্সারটা হলো ডি, অ্যান্সারটা হলো ডি, সোজা কোশ্চেন।
7 নম্বর কোশ্চেন, যদি পি পীড়ন এবং ওয়াই কোনো তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক হয় তবে তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি কত? তাহলে আমরা একক আয়তনে সঞ্চিত শক্তিটাকে ডিনোট করি ডাব্লিউভি দ্বারা, যেটা কি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটার মানটা কি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। আমি আরেকবার একটু বলি, ডাব্লিউভিটা হইল হাফ ইন্টু পীড়নটাকে এখানে কি দ্বারা ডিনোট করছে, পীড়নটাকে বলছে পি, পি ফর পীড়ন, ইন্টু বিকৃতিটা আমাদের কি ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। কিন্তু এইখানে আমাদের যে অপশনগুলো দিয়েছে এইখানে এল রিলেটেড কোনো রাশি তুমি দেখতে পাইতে আসো, এল রিলেটেড কোনো রাশি নাই। তার মানে আমাদের এই এল এর যে রাশিটা এটাকে চেঞ্জ করে পীড়নের এইখানের সাথে নিয়ে যাইতে হবে। ওকে, সেইটা আমরা কিভাবে করতে পারি? সিম্পল, আমরা জানি কি y ইজ ইকুয়ালস টু এফ এল ডিভাইডেড বাই এ ইন্টু ছোট হাতের এল। তাহলে এই এফ বাই এটাকে এখানে বলছে কি পীড়ন, যেটার মান বলছে কি পি। তাহলে আমরা বলতে পারি পি ইন্টু বড় হাতের এল ডিভাইডেড বাই ছোট হাতের এল। ওকে, তাহলে এইখান থেকে ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এলটাকে কি লেখা যায় ভাইয়া? ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এলটাকে লেখা যায় পি ডিভাইডেড বাই পীড়ন, পি ডিভাইডেড বাই পীড়ন। ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এলটাকে লেখা যায় পি ডিভাইডেড বাই ইয়ং এর গুণাঙ্ক, পি ডিভাইডেড বাই পীড়ন না, পি ডিভাইডেড বাই ইয়ং এর গুণাঙ্ক। তাহলে আমরা ছোট হাতের এল বাই বড় হাতের এলটাকে রিপ্লেস করব কি দ্বারা? হাফ ইন্টু পি ডিভাইডেড বাই ইয়ং এর গুণাঙ্ক। তাহলে আমরা কি করলাম? ছোট হাতের এলটাকে রিপ্লেস করলাম পি ডিভাইডেড বাই ইয়ং এর গুণাঙ্ক। তাহলে আলটিমেটলি আমাদের কি আসলো? হাফ ইন্টু পি স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, হাফ পি স্কোয়ার ডিভাইডেড বাই পীড়নের গুণাঙ্ক, যেটা আমাদের কোথায় আসে আমরা একটু দেখি। হাফ পি স্কোয়ার ডিভাইডেড বাই ইয়ং এর গুণাঙ্ক, যেটা আমাদের বি নাম্বার অপশনটা আসে। ওকে, সোজা কোশ্চেন এটাও। 8 নম্বর কোশ্চেনে যাই। এল দৈর্ঘ্য ও আর ব্যাসার্ধের একটি তারের প্রান্ত স্থির রেখে অপর প্রান্তে এম ভরের বস্তু ঝুলানে তারটির ইয়ং এর গুণাঙ্ক ওয়াই 200 গিগাপ্যাসকেল, তারটির ব্যাসার্ধ অর্ধেক করলে ইয়ং এর গুণাঙ্কের মান কত হবে? সেম কোশ্চেন দেখো কয়বার আসলো, জিএসটি তে 22-23-এ আসলো, প্রথমে একবার দেখছি ওটা কোথায় ছিল, ঢাকা ভার্সিটি মেবি। তো প্রত্যেকটাতে দেখো লাস্টে যে তুমি দেখো ইয়ং এর গুণাঙ্কের মান কত। তো আমরা এক কথা বারবার বলে আসতেছি যে ইয়ং এর গুণাঙ্কটা কি এই দৈর্ঘ্য বিকৃতি বা এগুলোর উপরে ডিপেন্ড করে না, বরং ওইগুলো ডিপেন্ড করে ইয়ং এর গুণাঙ্কটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, যেটা আমাদের কি পরিবর্তন হবে না। তাহলে একটা জিনিস দেখো, যে যে ছেলেটা স্মার্ট, হয়তো কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো অনেক সোজা থাকে, মাঝে মধ্যে আমরা অনেক সময় কোশ্চেন ব্যাংকটাকে গুরুত্ব দিই না, কারণ কি আমরা অনেক সময় ভালো ভালো কোশ্চেন করতে চাই, তাই কোশ্চেন ব্যাংকটাকে ওইরকম প্রায়োরিটি দিই না। বাট তুমি দেখো আমরা 6টা কোশ্চেন করছি, তার মধ্যে 3টে কোশ্চেনে এই একই টাইপের কোশ্চেন আসতেছে যে ইয়ং এর গুণাঙ্ক কি হবে, প্রত্যেকটার অ্যান্সার পরিবর্তন হবে না। তার ফলে যে কোশ্চেন ব্যাংকটা করছে আর যে অনেক কঠিন টাইপের ম্যাথ করছে, তাহলে আমি তারপরও আগাই রাখবো কাকে? যে কোশ্চেন ব্যাংকটা ভালো মতো করছে, ও এখন এই টাইপের কোশ্চেন দেখলে একদম ইজিলি ঠাস করে অ্যান্সার করতে পারবে, ওর কোনো ভাবাও দরকার নেই। তো এই কোশ্চেন ব্যাংকের গুরুত্ব অনেক অপরিসীম। সান্দ্রতা গুণাঙ্কের একক কোনটি? তো এই জিনিসটা আমাদের শর্ট সিলেবাসের মধ্যে নাই, তো এটা আমরা আপাতত স্কিপ করতে পারি। তো এই পর্যায়ে ভিডিওটা আমাদের অন্য একটা স্লাইডে যাবে, এখান থেকে কিছু মিনিট কাট হবে, মানে অন্য স্লাইড ওপেন হওয়ার আগ পর্যন্ত। আমাদের সেকেন্ড যে গুণাঙ্কটা আছে সেটা কি? আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস বলে ইংলিশে। তো আমরা প্রথমে ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড ম্যাথ করলাম, এখন আমরা আয়তন গুণাঙ্ক রিলেটেড ম্যাথ করব। তো আয়তন গুণাঙ্ক রিলেটেড আমাদের একটা ম্যাথই আসছে, সেটা আমাদের কি? বৃষ্টির ফোঁটা। তো বৃষ্টির ফোঁটা এখানে কি বলছে একটু দেখি। বৃষ্টির একটি বড় ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত করা হলে বড় ফোঁটাটির তুলনায় ছোট ফোঁটাগুলির সমষ্টিগত ক্ষেত্রফল। তাহলে তুমি একটু চিন্তা করো, এই একটা বৃষ্টির ফোঁটা, এই একটা বিশাল বৃষ্টির ফোঁটা। ওকে, তো এই বিশাল বৃষ্টির ফোঁটাটা যখন ভাঙা যাবে, ভাঙে যায়ও কি হবে? ছোট ছোট ফোঁটায় পরিণত হবে, ছোট ছোট ফোঁটায় আমাদের পরিণত হবে। তাহলে তুমি চিন্তা করে একটু দেখো, এই বড় ফোঁটাটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত ছিল? 4 পাই বড় হাতের আর স্কোয়ার, 4 পাই বড় হাতের আর স্কোয়ার। আর ছোট ফোঁটাগুলোর এক একটার পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 4 পাই ছোট হাতের আর স্কোয়ার। এইরকম যদি n সংখ্যক ফোঁটা হয় তাহলে n ইন্টু 4 পাই আর স্কোয়ার, যেই ক্ষেত্রফলটা আমাদের 4 পাই বড় হাতের আর স্কোয়ার চেয়ে কি বড় না?
কেন কি বড় হাতের 4πr² কি একটা গোলকের বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফলটা, মানে বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফলটাকে রিপ্রেজেন্ট করে। আর আমরা যখন এক একটা ছোট পৃষ্ঠের ক্ষেত্রফল বলতেছি তখন কি এই ছোট পৃষ্ঠের ভিতরে আমরা এক একটা ক্ষেত্রফল পাইতেছি, যেটাকে আমরা n দ্বারা গুণ করলে কি অনেক বেশি ক্ষেত্রফল পাবো না। তো অ্যান্সারটা হলো আমাদের বি, অ্যান্সারটা হলো আমাদের বি। তো এই পর্যায়েও ভিডিওটা একটু কাট যাবে, আমরা পরে আরেকটা স্লাইড ওপেন করব ওই আগ পর্যন্ত। ওকে, তো পীড়ন আর বিকৃতির মধ্যে আমাদের একটা সম্পর্ক চেয়েছে, নিচের কোনটির মাত্রা নেই। তাহলে তুমি শোনো, মাত্রা থাকবে না কোন এককটার? যে এককটার আমাদের বিকৃতির, মানে যে এককটার আমাদের কোনো একক নাই, যে রাশিটার আমাদের কোনো একক নাই, তারই তো কোনো মাত্রা নাই। তাহলে বিকৃতি যে রাশিটা ওইটা কি হয়, উপরে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য এরকম টাইপের হয় না, দৈর্ঘ্যের পরিবর্তন বাই দৈর্ঘ্যের পরিবর্তন, তার ফলে কি কোনো একক থাকে না। তো এইসব রাশিগুলোর ক্ষেত্রে কি আমাদের মাত্রা থাকে না। তাহলে আমরা একটু দেখি পীড়ন, পীড়ন জিনিসটার আমাদের একটা ইউনিট আছে, সেটা কি নিউটন পার মিটার স্কোয়ার। ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্কের এককটাও কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার, মানে পীড়নের গুণাঙ্কের মতো একই। বিকৃতি যে জিনিসটা আছে ওইটার কিন্তু আমাদের কোনো একক নাই, ওটা কি ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, মিটার মিটার কাটাকাটি যাবে, তার ফলে বিকৃতির কোনো একক নাই। আর চাপের এককটাও কি আমাদের নিউটন পার মিটার স্কোয়ার, তার ফলে এই তিনটার একক আছে, বিকৃতি রাশিটার কোনো একক নাই। তো এই পর্যায়ে আমাদের ভিডিওটা একটু কাটা যাবে, আমরা নেক্সট স্লাইড ওপেন করার আগ পর্যন্ত কেটে দিলেই হবে শুধু। তাহলে আমাদের এই পর্যায়ে আমরা একটু বল রিলেটেড রাশিগুলো দেখব। তো এখানে বলছে আমাদের একটি রাবার ব্যান্ডকে টেনে এক্স পরিমাণ বৃদ্ধি করলে রাবার ব্যান্ডে সৃষ্ট প্রতিক্রিয়া বল হলো F = ax + bx²। তাহলে এক্স এর মান 0 থেকে এল পর্যন্ত প্রসারিত করতে সম্পন্ন কৃতকাজের মান কত? তাহলে এই কোশ্চেনটা কি বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি একটা রাবার ব্যান্ড নিলাম, এই একটা দাগ দিয়ে রাবার ব্যান্ড নিলাম এই। তো রাবার ব্যান্ডটার এই ফাইনাল এই পর্যন্ত আছে। এই রাবার ব্যান্ডটাকে আমি যখন বাইরে থেকে এদিকে এফ পরিমাণ বল দিব, সেই এফ পরিমাণ বল দেওয়ার ফলে কি তার মধ্যে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। এফ পরিমাণ বল দেওয়ার ফলে তার মধ্যে কি একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে। সেই প্রতিক্রিয়া বল এফ, মানে যে পরিমাণ তুমি ক্রিয়া দেওয়া সেই পরিমাণই কি তার মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেই এফ এর মানটা আমাদের বলছে একটা রাশির উপরে ডিপেন্ড করে, রাশিটার মান হইল ax + bx², ax + bx²। তো আমাদের যে জিনিসটা হয়েছে একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। আমরা কাজের ফর্মুলা কি জানি? কাজের ফর্মুলা হইল F.S। তো এই F.S জিনিসটা আমাদের কি ছিল? এই F.S-টা হলো আমাদের ধ্রুব বল দ্বারা কৃত কাজ। F.S-টা আমাদের কি ধ্রুব বল দ্বারা কৃত কাজ। বাট বল জিনিসটা যদি দূরত্বের সাথে সাথে পরিবর্তিত হয়, তাহলে আমাদের এই সেম ফর্মুলাটা ইন্টিগ্রেশন দিয়ে বের করতে হয়। সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন F.ds। তাহলে আমরা এখান থেকে যে এফ এর যে রাশিটা যা দেখতে পাচ্ছি যে F = ax + bx², এই রাশিটা কি আমাদের দূরত্বের সাথে সাথে, মানে এক্স এর সাথে সাথে এফটা কি আমাদের চেঞ্জ হচ্ছে না? তাহলে এফটা আমাদের কিন্তু দূরত্বের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তার ফলে এখানেও কি আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা হইল W = ইন্টিগ্রেশন F.ds, F.ds। এখন একটু দেখো আমাদের কি বলছে, রাবার ব্যান্ডকে 0x থেকে 0 পর্যন্ত প্রসারিত করতে সম্পন্ন কৃতকাজের মান। তো এই কথাটা দ্বারা আমরা বুঝতে পারছি না যে বাইরের এজেন্টটা কতটুকু কাজ করতেছে, সেই কাজটা চাইছে। তার মানে আমরা এইখানে এফ, কোন এফটা ব্যবহার করব? এইখানে এই এফ বলতে আমরা এই এফটাকে ব্যবহার করব, যে বাইরের এজেন্ট কত বল দিচ্ছে সেই ডিরেকশনটা। মান হিসেবে তারা কিন্তু দুটোই সমান, দুটোই কিন্তু ax + bx², বাট বাইরের এজেন্টটা বল দিতে আছে বাইরে, আর তাদের মধ্যে ভিতরের ইন্টারনালি ভিতরের দিকে প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে। তো এইখানে আমরা যেহেতু বাইরের এজেন্ট করতে কৃত কাজ বের করব, তাহলে আমরা বাইরের বলটার কথা চিন্তা করব। তাহলে বলটা দিতেও আছে আমার এদিকে, সরণটা হচ্ছে এদিকে, তার মানে কি এফ আর এস এর মধ্যবর্তী কোণটা কি 0 ডিগ্রি। তার ফলে আমরা এখানে লিখতে পারি F.ds এর ইন্টিগ্রেশনটাকে কি লিখতে পারি? F.ds cos 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রির মান কত ভাইয়া? cos 0 ডিগ্রির মানটা হলো আমাদের 1।
তাহলে আমাদের আলটিমেটলি থাকতে আছে ইন্টিগ্রেশন এফ ডিএস। তাহলে এইখানে দেখো আমি যদি এফ এর রাশিটাকে সরি ডিএস বলতে ডিএক্সটা বুঝাচ্ছি, এখানে আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের কোশ্চেনে এক্স দিয়ে বলা আছে তাহলে আমরা এগুলাকে এক্স করে ফেলি, তাহলে আমাদের ভালো হবে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের যেহেতু ইন্টিগ্রেশনটা এক্স এর সাপেক্ষে তাহলে এফটাকে রিপ্লেস করে এক্স এর কোনো রাশিতে নিয়ে যায়। তাহলে এফটাকে এর একটু দেখো আমি এইটার পর থেকে এখান থেকে লিখছি, আচ্ছা এই সাইড থেকে লিখি তাহলে ভালো হবে। তাহলে এফ এর পরিবর্তে আমরা কি লিখবো, এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, তার সাথে যাবে কি ডিএক্স, এক্স এর মানটা কত থেকে কত, 0 থেকে এল, লিমিটটা বসাই দিলাম। তাহলে এখন এই সিম্পল ইন্টিগ্রেশনটা তোমরা করতে পারবে না, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইউজ করা লাগবে, জাস্ট আর কিছুই না। সেটা হলো এ এক্স স্কোয়ার বাই 2 যোগ বি এক্স কিউব বাই 3। তাহলে এটার লিমিটটা কত থেকে কত হবে, লিমিটটা হবে 0 থেকে এল। তাহলে দেখো এক্স এর জায়গায় যদি এল বসাও তাহলে কি এ এল স্কোয়ার বাই 2 যোগ বি এল কিউব বাই 3, আর যদি মাইনাস দিয়ে 0 বসাও তাহলে তো শূন্যই আসে। তো অ্যান্সারটা হবে আমাদের, আচ্ছা এখানে অপশনগুলো একটু আমাদের কাটা পড়ছে বাট সমস্যা নেই, আমাদের অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি, দ্যাট ইজ এ এল স্কোয়ার বাই 2 যোগ বি এল কিউব বাই 3। জাস্ট ম্যাথটাতে আমাদের বোঝার ব্যাপার ছিল কি, যে যেহেতু এটা কি বলটা দূরত্বের সাথে সাথে চেঞ্জ হইতে আসছে, তাই আমরা ডাইরেক্ট ফর্মুলা না দিয়ে ইন্টিগ্রেশন করে ফর্মুলাটা বের করছি, নাথিং এলস, তেমন কোনো কঠিন ব্যাপার না। একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে পারস্পরিক বলকে, তাইলে একটু মনে রাখবা, একটা পদার্থের প্রত্যেকটা অণুর মধ্যে যে আমাদের পারস্পরিক বল থাকে সেই বলটাকে আমাদের সংশক্তি বল বলে। ধরো মনে করো একটা বোল বা একটা বালতি বা একটা গ্লাস, এর মধ্যে আমাদের কিছু পরিমাণ পানি আছে, তো এই প্রত্যেকটা পানির একটা অণুর সাথে আরেকটা অণুর যে আকর্ষণ বল সেইটাকে বলে, বা যে কোনো বল আকর্ষণ মানে নট নেসেসারি আকর্ষণীয় হইতে হবে, যে কোনো বল, পানির সোজা কথা হইতে হবে পানির দুইটা অণু, তো পানির দুইটা অণুর মধ্যে যে বলটা থাকবে সেইটা হইলো সংশক্তি বল। এখন চিন্তা করো পানিটা কি একটা গ্লাসের মধ্যে ছিল না, তো চারপাশে তোকে গ্লাসের অণুগুলোও আছে, তো গ্লাসের অণুগুলোর ইমিডিয়েটলি ঠিক পাশে যে অণুগুলো আছে সেই অণুগুলোর সাথে কি পানির অণুর সাথে গ্লাসের অণুর একটা বল কাজ করবে, সেইটাকে বলে আসঞ্জন বল। আর আমাদের দুইটা একই টাইপের অণুর মধ্যে যে বলটা সেইটাকে বলে সংশক্তিক বল। তো যেটা আমি যেরকম করে মনে রাখতাম, আমি ছোটবেলায় এরকম মনে রাখতাম যে সংশক্তি কথাটার মধ্যে কি সমসম টাইপের একটা ভাইব আছে না, সংশক্তি সমসম, তাহলে যেহেতু একই অণুর মধ্যে থাকবে তখন সমসম শক্তি বা সংশক্তি, আর ভিন্ন অণুর মধ্যে কি আসঞ্জন, যেটা কি অসম একটা ভাইব আছে না কথাটার মধ্যে, তখন আমরা দুইটা ভিন্ন অণু থাকলে সেটাকে বলতাম আসঞ্জন বল। আর বাকি পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তি এগুলো তো এখানে কোনোটাই না। লাস্ট কোশ্চেন আমাদের, তরল পদার্থ তার আকৃতি পরিবর্তন করতে পারে কিন্তু কঠিন পদার্থ পারে না, কারণ? এ নাম্বার অপশনটা বলছে, একটু অপশনগুলো আমরা পড়ি, যে তরল পদার্থের ঘনত্ব কঠিন পদার্থের চেয়ে কম। তো তরল পদার্থের ঘনত্ব কঠিন পদার্থের চেয়ে কম হওয়ার ফলে সে যে আকার আকৃতি পরিবর্তন করতে পারবে, এটা নট নেসেসারি আ কন্ডিশন, যে আকার আকৃতি পরিবর্তন করার জন্য তরল পদার্থটার ঘনত্ব কম তাই পারে না, এটা কোনো কন্ডিশন না। বি নাম্বার বলছে অণুগুলোর মধ্যবর্তী বল তরল পদার্থের চেয়ে কঠিন পদার্থের শক্তিশালী। দ্যাট ইজ মানে অপশন হতে পারে যে আমাদের তরল পদার্থের মধ্যে দুইটা অণুর মধ্যে বলটা কি অনেক তোমার কম থাকে, আর কঠিন পদার্থের মধ্যে বলগুলো কি অনেক বেশি থাকে। কঠিন পদার্থের মধ্যে দুইটা অণুর মধ্যে বলগুলো কি অনেক বেশি থাকে, তাহলে বল যদি অনেক বেশি থাকে তারা কি দৃঢ়ভাবে লাগিয়ে থাকবে। এখন যদি তুমি আশপাশ থেকে বল প্রয়োগ করো তাহলে তো ওর আকার আকৃতি পরিবর্তন করা যাবে না, কেন কি দৃঢ়ভাবে লাগিয়ে আছে। আর তরল পদার্থের ক্ষেত্রে আমাদের কি হইতেছে, অণুগুলোর মধ্যে মানে মধ্যবর্তী আকর্ষণ বলগুলো কম, তার ফলে নিজেরাই সুইচ হয়ে, আমাদের বল টেল প্রয়োগ করা লাগে না, নিজেরাই সুইচ হয়ে ভাঙে টেঙে যাইতে পারে, এরকম টাইপের। তারপর বাকি অপশনগুলো একটু পড়ে দেখি। কঠিন পদার্থে পরমাণু সমূহ মিলিত হয়ে বৃহৎ অণু তৈরি করে, তো একটা পরমাণু মিলিত হয়ে, তো তরলের ক্ষেত্রেও তো অনেকগুলো পরমাণু মিলিত হয়ে
একটা বৃহৎ অণু তৈরি হবে, পানির অনেক ছোট ছোট ফোঁটা মিললে বড় হয়ে বৃহৎ অণু হইতেছে। কঠিনের ক্ষেত্রেও মিলিত হয়ে বৃহৎ অণু হইতেছে, বাট সেটা কি কোনো আকৃতি পরিবর্তনের ক্ষেত্রে কোনো ফ্যাক্টর? অবশ্যই না। লাস্ট অপশনটা বলছে কঠিন পদার্থের অণুগুলোর মধ্যবর্তী গড় দূরত্ব বৃহত্তর। তো এটা তো কখনোই না, কেন কি আমরা জানি কি কঠিন পদার্থগুলো কি খুব ডেন্সলি একটা ছোট জায়গার মধ্যে অনেকগুলো অণু থাকে, আর তরল পদার্থ কি একটা যে আকার আকৃতির ইসে বা সেই আকৃতির মধ্যে থাকে। তো তরল পদার্থের ক্ষেত্রে বরঞ্চ দূরত্বগুলো বেশি, বাট কঠিন পদার্থের ক্ষেত্রে দূরত্বগুলো তো কম। তাহলে এটাও আমাদের না, প্রথমটা আমাদের না, অ্যান্সারটা হলো আমাদের বি। অ্যান্সারটা হলো আমাদের বি। তো এই পর্যায়ে আমাদের ভিডিওটা একটু কাট যাবে, আমি নেক্সট স্লাইডটা ওপেন করার আগ পর্যন্ত।